নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা নীল আলোর প্রথম পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। হাওড়া স্টেশনের ওয়েটিং হল। নাগপুর প্যাসেঞ্জার আসিয়া পৌঁছাইবার কথা সন্ধ্যা 6:30। স্টেশনের প্রশস্ত ওয়েটিং হল লোকে লোকারণ্য। যারা বিএন লাইনে বা ইআই লাইনে বাহিরে যাইবে এমন প্রায় 500 যাত্রী মালপত্র লইয়া যেন সে হল কামড়াইয়া পড়িয়া আছে। তাদের হুঁশিয়ারির অন্ত নাই। পাছে ট্রেন ফেল হয় এই ভয়ে নিজেদের নির্দিষ্ট ট্রেন ছাড়িবার 5-7 ঘন্টা আগে হইতে সব স্টেশনে আসিয়া জমিয়াছে। 6:15। এই লোকারণ্যের ফাঁকে ফাঁকে পা ফেলিয়া দেখিয়া শুনিয়া ডিটেকটিভ হিমাংশুবাবু আসিয়া প্ল্যাটফর্ম এবং ওয়েটিং হলের মাঝখানে যে লোহার বেড়া, সেই বেড়ার পূব দিকে চুপ করিয়া দাঁড়াইলেন, সতর্ক হইয়া দাঁড়াইলেন। তাকে যারা জানে তারা তার দাঁড়াইবার ভঙ্গি দেখিলে ঠিক বুঝিবে ট্রেনে বোধহয় কোনো ঈপ্সিত আসামির আসিবার সম্ভাবনা আছে। তার জন্যই হিমাংশুবাবু এমন সতর্ক ভঙ্গিতে আসিয়া এখানে দাঁড়াইয়াছেন। নাগপুর প্যাসেঞ্জার যথাসময়ে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল। গাড়ির কামরা হইতে অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে নামিল। সকল জাতের যাত্রী। নামিয়া কে আগে বাহির হইবে সেজন্য যেন বাজি রাখিয়া পাল্লা দিয়া যাত্রীদের দ্রুত পায়ে চলার কসরতির সীমা নাই। বেড়ায় একটুখানি ফাঁক, সেই ফাঁকের মধ্য দিয়া যাত্রীরা বাহিরে আসিতেছে। দুচোখে একাগ্র উন্মুখ দৃষ্টি লইয়া হিমাংশু প্রত্যেকটি যাত্রীর মুখের পানে চাহিয়া দেখিতেছেন। কোনো আসামির জন্য তিনি আজ স্টেশনে আসেন নাই। তিনি আসিয়াছেন বহুদিনকার বন্ধু সাত্তকী মিত্রের আত্মপ্রত্যাশায়। সাত্তকী মিত্র ধনী লোক, জমিদার, বয়স 40-42 বৎসর। আজ প্রায় 2-3 বৎসর সাত্তকী মিত্রের সঙ্গে হিমাংশুর দেখা সাক্ষাৎ নাই। শুনিয়াছিলেন সাত্তকী বাহিরে কোথায় বেড়াতে গিয়াছে, সিপি অর্থাৎ সেন্ট্রাল প্রভিন্সের দিকে। কোথায় তা জানিতেন না। হঠাৎ কেন যে তিনি সেখানে গেলেন সে সংবাদ হিমাংশু যেমন জানেন না, তেমনি সাত্তকী মিত্রের বন্ধু মহলেও এ যাওয়ার কারণ সম্পূর্ণ অপরিজ্ঞাত। আজ প্রায় 3 বছর পরে হিমাংশু তার টেলিগ্রাম পাইয়াছেন। টেলিগ্রামে লেখা, নাগপুর প্যাসেঞ্জারে আজ হাওড়া পৌঁছিব, স্টেশনে নিশ্চয়ই আসবে সন্ধ্যা 6:30। তলায় নাম লেখা সাত্তকী। টেলিগ্রাম পাইয়া হিমাংশু তাহা উপেক্ষা করিলেন না। জরুরি 2-4টা হাতের কাজ সারিয়া বাঙালি ভদ্রলোকের বেশ ত্যাগ করিয়া সাদা শার্ট এবং টুইলের শার্টে অঙ্গভূষণ সম্পাদন করিয়া স্টেশনে আসিয়া উদয় হইয়াছেন। সাত্তকীর টেলিগ্রামের কথা লইয়া মনে মনে অনেকখানি নাড়াচাড়া করিয়াছেন। সাত্তকী 2-3 বৎসর বাড়ি ছাড়া, দেশ ছাড়া। এ 2-3 বৎসরে একখানা চিঠি লিখিয়া সাত্তকী না দিয়াছে নিজের খবর, না লইয়াছে হিমাংশুর কোনো খবর। তারপর হাওড়া স্টেশনে হাজির থাকিবার জন্য অকস্মাৎ টেলিগ্রাম পাঠাইয়া এ জরুরি আহ্বান। কেন কেন? সাত্তকীর বন্ধু বান্ধবের অভাব নাই। ধনী বন্ধু আছে যাদের কাজ নাই, কর্ম নাই, দুপুরবেলায় বাড়িতে বসিয়া ব্রিজ খেলিয়া সময় কাটায়। বৈকালে মোটর চড়িয়া মাঠে বাটে হাওয়া খাইয়া বেড়ায়, রাত্রে সিনেমায় যায়, না হয় বাড়িতে বসিয়া তাস খেলে, লুডো খেলে। সাত্তকী তাদের কাহাকেও ডাকে নাই। গৃহস্থ বন্ধু আছে, উকিল বন্ধু আছে, ডাক্তার বন্ধু আছে, তাদেরও কাহাকেও ডাকে নাই। ডাকিয়াছে তাকে। তিনি পুলিশ অফিসার। নানা কাজে হিমাংশুকে ব্যস্ত থাকিতে হয়। হিমাংশু কবে কখন কোথায় থাকিবেন তার কোনো ঠিক ঠিকানা নাই, সাত্তকী জানে। জানিয়াও সকলকে ত্যাগ করিয়া হিমাংশুকে টেলিগ্রাম। তার মানে নিশ্চয়ই কোনো বিপত্তির আশঙ্কা করিয়া সাত্তকী চায় হিমাংশুর সাহায্য, এবং সে সাহায্য কলিকাতায় নামিবার সঙ্গে সঙ্গে। এমন যদি বিপদের ভয়, তাহা হইলে ট্রেনে চড়িয়া টেলিগ্রাম না করিয়া 2 দিন আগে একখানা চিঠি লিখিয়া সব কথা হিমাংশুকে খুলিয়া লেখা উচিত ছিল। চিঠি না লিখিয়া এত সংক্ষেপে টেলিগ্রাম, শুধু স্টেশনে আসিবার অনুরোধ। হিমাংশুর মনে সংশয়ের যে খণ্ড মেঘ জমিতেছিল, সে মেঘের প্রসার ভেদ করিয়া ইঙ্গিতে এমন একটু আলোর রশ্মি দেখা যায় না, যে আলোয় ভিতরকার রহস্য সম্বন্ধে কোনো অনুমান। হঠাৎ ভিড়ের মধ্য হইতে সাহেবী পোশাক পরা একজন যাত্রী তার গায়ে কনুইয়ের একটা মৃদু ধাক্কা দিয়া জনতার মধ্যে মিশিয়া গেল। সে ধাক্কায় হিমাংশু সে যাত্রীর পানে চাহিয়া দেখিলেন। ও যাত্রী না, অপরিচিত। ও তো সাত্তকী নয়। তবে যাত্রীর সঙ্গে একটা কুলি, মাথায় হোলডল এবং একটা সুটকেস। সুটকেসের গায়ে কাগজের লেবেল আটা। লেবেলের নাম লেখা রইয়াছে সাত্তকী। হিমাংশু তখনই সেই যাত্রীর উপর লক্ষ্য রাখিয়া তার অনুগমন করিলেন।
কুলির সঙ্গে যাত্রীটি প্ল্যাটফর্মের বাহিরে গেল না। ওদিকে দোতলায় ফার্স্ট ও সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য যে ওয়েটিং হল আছে, সিঁড়ি দিয়া যাত্রী উঠিল দোতলার সেই ওয়েটিং হলে। হিমাংশু তার পিছনে চলিলেন এবং সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিলেন। তিনি যেন যাত্রীর অনুসরণ করে নেন, স্বতন্ত্রভাবে চলিয়াছেন, এ ভাবটুকু সযত্নে রক্ষা করিয়া দোতলায় উঠিলেন। দোতলায় খোলা বারান্দা, ইতস্তত বিক্ষিপ্ত কখানা বেতের চেয়ার। বারান্দায় আসিয়া হিমাংশু দেখিলেন কুলি মালপত্র নামাইয়াছে এবং যাত্রী তাকে বলিতেছে, বয়কে গিয়ে বলো 1 পেয়ালা চা আর টোস্ট রুটি দিয়ে যাবে। কুলি চলিয়া গেলে যাত্রী চেয়ারে বসিল। বসিয়া মাথার পাগড়ি খুলিয়া সে পাগড়ি রাখিল পায়ের কাছে, রাখিয়া রুমাল বাহির করিয়া মুখ মুছিল। সামনে দিয়া পায়চারি করিয়া হিমাংশু দুবার তার পানে চাহিলেন। তার পরের বার পদচারণাকালে যাত্রী যাচিয়া কথা কহিল, বলিল, শুনছেন ও মশাই? এ কণ্ঠস্বর হিমাংশু চিনলেন। বলিলেন, আমায় বলছেন? হ্যাঁ, জিজ্ঞাসা করছি আপনাদের হাওড়ায় ভদ্ররকম হোটেল পাবো? 2-1 মাস থাকা যায় এমন হোটেল? হিমাংশু কাছে আসিলেন, বলিলেন, হোটেল? বলিয়া চেয়ার টানিয়া যাত্রীর সামনে বসিলেন। স্বর মৃদু করিয়া যাত্রী বলিল, আমাকে চিনতে পেরেছ? চারিদিকে চাহিয়া হিমাংশু বলিলেন, সাত্তকী। হ্যাঁ, কিন্তু বেশভূষায় আর সাত্তকী নই, নাম নিয়েছি স্যাটকি তারপুরবালা। হিমাংশু মৃদু হাসিলেন, হাসিয়া বলিলেন, ছেলেবেলা সেই ছড়া মনে পড়ছে, বন থেকে বেরু লটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। ব্যাপার তাহলে বেশ রোমাঞ্চকর, বলো। সাত্তকী বলিল, নিশ্চয়ই বলবো, কিন্তু কখন আর কোথায় বলবো ঠিক করতে পারছি না। যে করে আমার দিন কাটছে, দেখবে। বলিয়া কোটের হাত গুটাইয়া ডান হাত প্রসারিত করিয়া যাত্রী দেখাইল। বলিল, আমার হাতে হাত দিয়া দেখো। সাত্তকী কর স্পর্শ করিয়া হিমাংশু দেখেন টিনের পাতলা পাতে হাত আগাগোড়া মোড়া। সাত্তকী বলিল, জামা আর পেন্টুলনের নিচে সর্বাঙ্গে এমনি লোহার পাতলা চাদরের তৈরি আরমার আটা। গুপ্তঘাতকে ছুরি ছোড়া বা বিষমাখা তীর কখন এসে গায়ে পড়বে সর্বক্ষণ হুঁশিয়ার আছি। মুখের ওপর কালো রবারের মুখো সেটেছি, নিজের মূর্তি বদলে স্রেফ অন্য লোক সেজেছি। কথা শুনিয়া হিমাংশুর সর্বাঙ্গে রোমাঞ্চ রেখা। হিমাংশু বলিলেন, 2-3 বছরে কি এমন কাণ্ড করেছ সাত্তকী? সাত্তকী বলিল, রামটেক জানো? নাগপুর থেকে 26 মাইল দূরে। রামটেকে মস্ত মন্দির আছে, কিন্তু সে মন্দিরের কথা বলছি না, রামটেকের কথাও বলছি না। এই রামটেক থেকে পূব দিকে প্রায় 10 মাইল দূরে ভীষণ জঙ্গল। সেই জঙ্গলে পাহাড়ের মাথায় ভাঙা একখানা বাড়ি। বাড়ি এখন নেই, কতগুলো পাথর মাত্র, বাড়ির চিহ্ন। সেখানে ডাকাতের আস্তানা ছিল। আমি সেই আস্তানায় গিয়েছিলাম। গিয়ে সেখানে দেখেছি হীরা, চুনি, পান্না স্তূপ। কোথা থেকে এলো সে সম্বন্ধে ঐতিহাসিকের দল সন্ধান করুন, আমার তাতে লোভ নেই। কিন্তু সেই সব মণিরত্ন এখন একরকম বেওয়ারিশভাবে পড়ে আছে। তার 8-10 খানি বহু কষ্টে সংগ্রহ করেছি, করে বাকিগুলোর লোভে আবার ছুটেছিলাম। এমন সময় পিছনে লাগলো ফেউ, অর্থাৎ নানা রকম মূর্তি, নানা রকম বিভীষিকা। ভৌতিক নয়, প্রত্যক্ষ নর শরীরধারী বিভীষিকা। প্রাণ নিয়ে কোনো মতে চলে এসেছি, তারা কিন্তু সঙ্গ ছাড়েনি। কত জায়গায় গিয়েছি, তাদের চোখে ধুলো দেবার জন্য কত কসরত করেছি। সেসব কথা শুনলে মনে হবে যেন থ্রিলার উপন্যাস। সেসব কথা বলবার যদি সময় কখনো পাই বলবো, কিন্তু এখন আমার কোনো রকম নিরাপদ করতে হবে ভাই। তারপর ওহ, সে যা ব্যাপার, মনে করতেই গায়ে কীরকম কাটা দিচ্ছে। দেখো। হোটেলের বয় আসিল, তার হাতে চা, টোস্ট রুটি। সাত্তকী চাহিল হিমাংশুর পানে, বলিল, কিছু খাবে? হিমাংশু বলিলেন, না। বয় চলিয়া গেল। চা পান করিয়া সাত্তকী কণ্ঠতালু আর্দ্র করিয়া লইল। তারপর পেয়ালা নামাইয়া টোস্ট মুখে দিল। সাত্তকীর দৃষ্টি সামনে ওই গঙ্গা বক্ষে। গঙ্গার বুকে ছোট বড় বহু স্টিমার, নৌকা, পুলের উপর গাড়ির ভিড়, লোকের ভিড়। ওপারে ওদিকে ওই হাইকোর্টের চূড়া, এদিকে সার সার বড় বড় বাড়ি, সৌধ কিরিটিনী নগরীর বিরাট মহিমা। হঠাৎ ভীত আর্তকণ্ঠে সাত্তকী চিৎকার করিয়া উঠিল, এখানেও এসেছে, ওই 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 দেখো হিমাংশু। সাত্তকীর নির্দেশ মতে ওপারে কলিকাতার দিকে চাহিয়া হিমাংশু দেখিলেন আকাশে নীল আলোর ছটা। হ্যারিসন রোডের মোড়ে 5-7 তলা বাড়ি, সব সামনেকার উঁচু বাড়ির ছাদে কে দীপক জ্বালিয়েছে, জোরালো দীপক, নীল আলোর দীপক। সে নীল আলোয় সারা আকাশ নীল হইয়া গিয়াছে। এই আলোর মানে? হিমাংশু প্রশ্ন করিলেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি চাহিলেন সাত্তকীর পানে। দেখিলেন সাত্তকী নির্বাক।
তার সেই ভাষাহীন মুখ যেন কাগজের মতো সাদা। হিমাংশু ডাকিলেন, সাতকী। সাতকী চাহিল হিমাংশুর পানে, বলিল, ওই ওদের সংকেত। কিসের সংকেত? কাদের সংকেত সাতকী? সাতকী আর একবার চারিদিকে চাহিল, তারপর কণ্ঠ মৃদু করিয়া বলিল, আমি মণিরত্নের সন্ধান পেয়েছি। এ খবর জানার পর থেকে ওরা আমার পাছু নিয়েছে। ওই আলোর ইঙ্গিত। রামটেক থেকে ২৬ মাইল দূরে যে পাহাড় আর জঙ্গলের কথা বলেছি, সেই পাহাড় আর জঙ্গলের নাম বনকাঠি। এ আলো প্রথম দেখেছি সেই বনকাঠিতে। তারপর ট্রেনে আস্তে আস্তে এ আলো দেখেছি। বনের মধ্যে মাঝে মাঝে নীল আলো জ্বলে উঠেছে। রাত্রে ট্রেন চলেছে, দুধারে বন আর জঙ্গল, সেই জঙ্গলে এমনি নীল আলো। ওরা আমার সঙ্গে সঙ্গে এসেছে কলকাতাতে, নিশ্চয়ই, না হলে কলকাতার আকাশেও আলো দেখতুম না। ট্রেন থেকে নেমে আমি এখানে এসেছি, হয়তো আমার হদিশ পায়নি। যে বা যারা আমার সঙ্গ নিয়েছে তারা উঠেছে গিয়ে ওপারে কলকাতায়। কিন্তু এখানে বসে একথা আর নয় হিমাংশু, রাত্রেও নয়। এখন আমরা কোনো মতে সরে পড়ি। এসো, তোমায় দেখে চিনতে পারবে। তোমার সঙ্গে আমি যাব না, তবে দূরে নয়, এমন কাছাকাছিভাবে আমরা যাব দুজনে যেন দুজনের চোখে চোখে থাকি, অথচ অপরে না বুঝতে পারে। আমার মুখে রবারের মুখোশ আছে, যে করে এই মুখোশ সংগ্রহ করেছি। ওহ, মুখোশের জন্য আমায় ঠিক চিনতে পারেনি, এইটুকুই আমার ভরসা। হিমাংশু বলিলেন, তাহলে দুখানা ট্যাক্সি ডাকা যাক। একটায় থাকবে তুমি আর একটায় আমি। তোমার ট্যাক্সি যাবে আগে আগে, আমার ট্যাক্সি থাকবে পিছনে। এমনি করে দুজনে গিয়ে উঠব তোমার বাড়িতে, কেমন? সাতকী বলল, না না না, তোমার বাড়িতে উঠব। বেশ, তাহলে কুলির মাথায় তোমার লাগেজ তুলিয়ে নিচে চলো, আমি গিয়ে দুখানা ট্যাক্সি ঠিক করি। দুজনে নামিয়ে আসিলেন। সিঁড়ির মুখে আসিবা মাত্র দেখেন পাগড়ি মাথায় মারহাটি চেহারা দুজন লোক। তারা থমকিয়া দাঁড়িয়ে এলো চকিতের জন্য। তারপর নিঃশব্দে দোতলার বারান্দায় গিয়া উঠিল। সিঁড়ির নিচে আসিয়া সাত্যকী দাঁড়াইল হিমাংশুর ঘা ঘেঁষিয়া, বলিল, দুটি অদ্ভুত মূর্তি দেখলে তো উপরে গেল? হিমাংশু বলিলেন, দেখেছি, নিশ্চয়ই ওদের চর। এমনি মূর্তিই আমার পিছনে ঘুরছে ছায়ার মতো। এরাই? ঠিক এরা না হতে পারে, তবে বেশভূষা হচ্ছে এই, মাথায় সাদা পাগড়ি আর মুখে অমনি কালো রঙের ঝুলো গোপ। হিমাংশু বলিলেন, তুমি দাঁড়াও, আমি একবার ওপরে গিয়ে মূর্তি দুটিকে দেখে আসি। সাত্যকী বলল, যাবে? হিমাংশু বলিলেন, ভয় নেই, আমার আদ্দালি আছে সঙ্গে, ওকে বলে যাচ্ছি, ও তোমার পাহারাদারি করবে। বলিয়া হিমাংশু ডাকিলেন আদ্দালিকে। ডাকিয়া তাহাকে পাহারা দিবার কথা বলিয়া হিমাংশু দোতলার বারান্দায় উঠিলেন। দোতলায় উঠিয়া হিমাংশু দেখেন সে দুটি লোক বারান্দার রেলিংয়ের ধারে দাঁড়াইয়া ওপারে কলিকাতার দিকে চাহিয়া আছে, একজনের হাতে একটা টর্চ। হিমাংশু তাদের সামনে আসিয়া বলিলেন, এখানে কি করিতেছ? ইংরাজিতে প্রশ্ন করিলেন। বিস্মিত দৃষ্টিতে তারা হিমাংশুর পানে চাহিল। হিমাংশু বলিলেন, জবাব দাও। ১ নম্বর বলিল, জবাব যদি না দিই? ১ নম্বর জবাব দিল ইংরেজিতে। হিমাংশু বলিলেন, উপরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের স্থান, এটা হা খাইবার ময়দান নয় যে সে লোক এখানে আসিবে। ২ নম্বর বলিল, আপনার ইম্পার্টিনেন্স দেখছি সীমাহীন। হিমাংশু বলিল, ইম্পার্টিনেন্স? আচ্ছা, দেখি আপনাদের টিকিট। ১ নম্বর বলিল, ইম্পার্টিনেন্স সীমাহীন সত্য। আপনাকে দেখিয়া মনে হইতেছে আপনি রেলওয়ে এমপ্লয়ি নন। আমাদের কাছ হইতে টিকিট চাহিয়া দেখিবার আপনার কি অধিকার আছে, আগে সে প্রশ্নের উত্তর দিন। হিমাংশু বলিলেন, সে উত্তর ট্রেসপাসারকে দিতে আমি বাধ্য নই। ২ নম্বর বলিল, ট্রেসপাসারকে টিকিট সম্বন্ধে কোনো কথা বলিতে আমরাও বাধ্য নই। এ প্রগল্ভতায় হিমাংশুর রাগ হইল, কিন্তু সে রাগ মনে চাপিয়া তিনি বলিলেন, আপনারা সন্তোষজনক কৈফিয়ত না দিতে পারিলে আপনাদের আমি গ্রেপ্তার করিব। গ্রেপ্তার করিবার অধিকার আমার আছে। হাসিয়া ১ নম্বর বলিল, সে কষ্ট আপনাকে স্বীকার করিতে হইবে না। টিকিট না দেখাইতে পারিতাম, তবু বেশ, এই দেখুন টিকিট। এই কথা বলিয়া ১ নম্বর পাগড়িওয়ালা পকেট হইতে দুখানা টিকিট বার করিয়া এল। বলিল, টর্চ আছে আমাদের কাছে, তার আলোয় দেখুন। ফার্স্ট ক্লাসের টিকিট, থার্ড ক্লাস নয়। এই দেখুন দুখানা রিটার্ন হাওড়া হইতে রামটেক। রামটেক! হিমাংশুর মাথার মধ্যে রক্ত চনমন করিয়া উঠিল। টিকিটের দ্বিধা, কিন্তু তখনই তিনি কর্তব্য স্থির করিয়া ফেলিলেন। বলিলেন, রামটেকের জন্যই আমি প্রতীক্ষা করিতেছিলাম। ওপারে ওই নীল আলো, ও আলো রামটেকের। আপনারাও সেই রামটেকের। বাহ, আমি সন্ধানে জানিয়াছি রামটেক হইতে শয়তানির জন্য কলিকাতায় লোক আসিয়াছে, এবং তাহাদের গ্রেপ্তার করিবার ভার আমার উপর। তোমাদের আমি গ্রেপ্তার করিলাম। বলিয়া হিমাংশু দুজনকে আগুলিয়া দাঁড়াইলেন। তারা বলিল, গ্রেপ্তার? ও,
সঙ্গে সঙ্গে একজন পাগড়িওয়ালা পা তুলিয়া সজোরেই হিমাংশুকে পদাঘাত করিল। হিমাংশু এজন্য মোটেই প্রস্তুত ছিলেন না। সে আঘাতে তিনি মেঝেয় পড়িয়া গেলেন। সঙ্গে সঙ্গে গোপ এবং পাগড়িওয়ালা দুটো লোকই 3 লাফে একেবারে সিঁড়ির কাছে। হিমাংশু তখনই উঠিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া সিঁড়ির দিকে চাহিলেন। ওই চায় দুজনে। তিনি হাঁকিলেন, পাকড়ো পাকড়ো। সঙ্গে সঙ্গে তাদের পিছনে ছুটিলেন। 1 লাফে 2-3টা করিয়া সিঁড়ি পার হইয়া তিনি যখন নিচে নামিলেন, তখন কোথায় সে পাগড়ি গোপ। প্রশস্ত হলের বিপুল জনতায় মিশিয়া দুটো পাগড়ি অদৃশ্য হইয়া গিয়াছে। হিমাংশু বাহির আসিলেন। সার্থকী নাই। তার আদ্দালি স্ট্যাচুর মতো দাঁড়াইয়া আছে, নিথর, নিষ্পন্দ। হিমাংশু কহিলেন, সে বাবু? আদ্দালি চাহিল চারিদিকে। তাই তো, বাবু নাই। এইমাত্র ছিলেন, কোথায় গেলেন? দুজন লোক ভিড়ের মধ্য দিয়া ছুটিয়াছে। একটিবার মাত্র চোখ তুলিয়া তাদের পানে চাহিয়াছিল, চকিতের জন্য। তারই মধ্যে ভোজবাজি। হিমাংশু বলিলেন, দাঁড়িয়ে ভদ্রলোকের উপর চোখ রাখবে তা পারোনি? পাহাড়ের মতো বিরাট দেহি আদ্দালি লজ্জায় এতটুকু। হিমাংশু বলিলেন, যারা ছুটছিল তাদের মাথায় পাগড়ি ছিল? ছিল, সাদা পাগড়ি। কজন লোক ছুটছিল? তা প্রায় 7-8 জন। 7-8 জন! হিমাংশুর বিস্ময়ের সীমা নাই, কিন্তু বিস্ময়ে অভিভূত হইবার সময় এখন নয়। তিনি বলিলেন, খোঁজো সে ভদ্রলোককে। চোখের সামনে থেকে লাগে চুরি চায় জানি, তা বলে জ্যান্ত মানুষ চুরি, একথা কেউ বিশ্বাস করবে না। এসো। দুজনে বাহির হইলা আসিলেন। বাইরে ট্যাক্সি, ঘোড়ার গাড়ির আড্ডা। সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, পাগড়িওয়ালা 7-8 জন লোক, তাদের সঙ্গে বিলেতি পোশাক পরা ভদ্রলোক, সঙ্গে কুলি, কুলির মাথায় সুটকেস, কেউ দেখিয়াছে কিনা? তারা বলিল, দেখে নাই। হিমাংশু বলিলেন, অন্য মোটর টোটর এ পথে দিয়ে গেছে? তারা বলিল, গাড়ি তো হামেশা যাচ্ছে আসছে বাবু। ঠিক কথা। হাওড়া স্টেশনের সামনে গাড়ি চলিতেছে সারাক্ষণ। দুজনে বাইরে আসিলেন। বাহিরে ট্যাক্সি, ঘোড়ার গাড়ির আড্ডা। সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, পাগড়িওয়ালা 7-8 জন লোক, তাদের সঙ্গে বিলাতি পোশাক পরা ভদ্রলোক, সঙ্গে কুলি, কুলির মাথায় সুটকেস, কেউ দেখিয়াছে কিনা? তারা বলিল, দেখে নাই। হিমাংশু বলিলেন, অন্য মোটর টোটর এপথ দিয়ে গেছে? তারা বলিল, গাড়ি তো হামেশা যাচ্ছে আসছে বাবু। ঠিক কথা। হাওড়া স্টেশনের সামনে গাড়ি চলিতেছে সারাক্ষণ। হিমাংশু একটা নিঃশ্বাস ফেলিলেন। সার্থকীকে গাপ করিয়া লইয়া গেল, ইহাও সম্ভব? এ কি বিশ্বাস করিবার কথা? তিনি রেলওয়ে পুলিশের অফিসে গেলেন। একটু দক্ষিণে পুলিশ অফিস। সেখানে সব কথা বলিয়া খাতায় একটা নালিশ লিখাইয়া দিলেন। পুলিশের ইন্সপেক্টর তার কথা শুনিয়া যেন আকাশ হইতে পড়িলেন। ছোট ছেলে মেয়ে নয়, 30-40 বৎসর বয়সের সুস্থ জোয়ান পুরুষ মানুষ চোরে তাকে চুরি করিয়া লইয়া গেছে। হিমাংশু বলিলেন, আপনি সন্ধান নিন, আমি এখন 1 মিনিট দাঁড়াতে পারবো না, এখনই ওপারে যেতে হবে। তিনি চাহিলেন ওপারের আলোর দিকে। সেই নীল আলো। দেখেন নাই, নীল আলো নিভিয়া গিয়াছে। হিমাংশুর মাথার মধ্যে আবার রং ছলাৎ করিয়া উঠিল। হিমাংশু আর 1 নিমেষ দাঁড়াইলেন না। দেখিয়া শুনিয়া একখানা টুরার ট্যাক্সি ডাকিয়া তাহাতে চড়িয়া বসাইলেন। আদ্দালি রামাবতার উঠিল সামনে ড্রাইভারের পাশে। হিমাংশু বলিলেন, চলো কলকাতা। ট্যাক্সি চলিল। পুলের উপর ভিড়। পুলের দুদিককার ফুটপাতের লোকের পর লোক। পুলের বুকে ট্যাক্সি, ঘোড়ার শাড়ি, লরি, মোষের গাড়ি। গাড়িতে বসিয়া হিমাংশু চাইলেন পুলের ওপারে হ্যারিসন রোডের মোড়ে সেই উঁচু বাড়ির দিকে, যে বাড়ির ছাদ হইতে নীল আলোর রশ্মি বাহির হইয়াছিল। সে আলোর অতি ক্ষীণ একটু আভাও আর নাই। পুল পার হইয়া ট্যাক্সি হ্যারিসন রোডের মোড়ে পৌঁছাল। 5 তলা একটা বাড়ির সামনে তিনি ট্যাক্সি দাঁড় করাইলেন। ট্যাক্সি দাঁড়াইল। নামিয়া রামাবতারকে লইয়া হিমাংশু বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। বাড়ি লোকে লোকারণ্য। 1 তলায় রাজ্যের দোকানি পশারি দোকান খুলিয়াছে, গুদাম খুলিয়াছে। 2 তলাতেও তাই। সেই সঙ্গে কোনো দিকে 1টা, কোনো দিকে 2টা, কোনো দিকে বা আধখানা কামরা লইয়া ভাটিয়া, মারোবাড়ি, পাঞ্জাবি ভাড়াটিয়াদের বাস। হিমাংশু চলিয়াছেন রামাবতারকে লইয়া তাদের ঘর দ্বার পার হইয়া। তার দিকে কাহারও লক্ষ্য নাই। অর্থাৎ বাড়ি হইলে কি হইবে, এ বাড়ির সর্বত্র যেন সর্ববিধ লোকের যাতায়াতের অধিকার আছে, এবং সেই যাতায়াতের বিরুদ্ধে কাহারও তর্জনী নাড়াইয়া নিষেধ তুলিবার ইখতিয়ার নাই। সিঁড়ির পর সিঁড়ি ভাঙিয়া হিমাংশু উঠিলেন 5 তলার ছাদে। ছাদের খানিকটা খোলা, বাকি অংশে সার 1 হাড়া কামরা। এসব কামরার কোনোটায় রান্নাঘর, কোনোটায় নিচেকার কোনো ভাড়াটিয়া, সরকার, গোমস্তা বা ভৃত্যের বাস। কোনো কামরায় অল্প ভাড়ার ভাড়াটিয়া আছে।
খোলা ছাদে কজন পশ্চিমী লোক বসিয়া তাস খেলিতেছিল। হিমাংশু আসিয়া তাদের বলিলেন, এখানে নীলবাতি কে জ্বেলেছিল? প্রশ্ন শুনিয়া তারা যে চোখে হিমাংশুর পানে চাহিল, যেন হিমাংশু মস্ত আজগুবি কথা বলিতেছেন। তারা প্রায় সমস্বরে বলিল, নীলবাতি? হিমাংশু বেশ রুদ্রকণ্ঠে বলিলেন, হ্যাঁ। ন্যাকা সাহায্য কেন? বলো, কে নীলবাতি জ্বেলেছিল? না বললে বিপদ হবে। বিপদ? তাদের মুখ শুকাইয়া গেল। কোনো মতে একজন লোক কথা কলিল, কতক্ষণ আগে? হিমাংশু বলিলেন, 20-25 মিনিট আগে। সে বলিল, আমরা এই 5-7 মিনিট হলো এসেছি, জানি না। হিমাংশু বলিলেন, জানো না? বটে, চালাকি পেয়েছ। 20 মিনিট আগে বাড়ির ছাদে নীলবাতি জ্বলল, অনেকক্ষণ ধরে জ্বলল, আর তোমরা এই বাড়িতে থাকো, তোমরা তার কিছুই জানো না? তিনি রাখিলেন, রামাবতার। রামাবতার মিলিটারি ভঙ্গিতে সেলাম করিয়া হিমাংশুর সামনে খাড়া হইয়া দাঁড়াইল। হিমাংশু বলিলেন, এদের গ্রেপ্তার করো, করে থানায় নিয়ে চলো। গ্রেপ্তারের কথা শুনিয়া নিমেষে তারা যেন কেঁচো। হিমাংশু চারদিকে চাহিলেন, সন্ধানী দৃষ্টি। মনে হইতেছিল সে আলোর উৎস অদৃশ্য হয় নাই, এখনও এইখানে আছে। হঠাৎ আকাশের বুকে আবার সেই নীল আলোর উচ্ছ্বাস, খানিকটা দূরে, উত্তর পূর্ব দিকে। একজন লোক চিৎকার করিয়া উঠিল, ওই আলোর কথা বলছেন বাবুসাব? হিমাংশু যেন পাথর বনিয়া গিয়াছেন, এমন গভীর তার বিস্ময়। ও আলো কি তাকেই সংকেত দিল? আলো নিমেষে নিবিয়া গেল। হিমাংশু ভাবিলেন, ও আলোর পিছনে এ রাত্রে কোথায় বা ছোটাছুটি করিবেন। তিনি চাহিলেন সেই দলটির পানে। বলিলেন, এ ছাদেও আমি ওই আলো দেখেছি। লোকটি বলিল, তাজ্জববাদ বাবুসাব, এখানে আমরা বাস করছি, কেউ 2-4 মাস, কেউ 5-7 বছর। এ বাড়িতে নীল আলোর কারবার কেউ করে না। আতশবাজি ফুটবে এমন শৌখিন আদমি এ কুটিতে নেই। কিন্তু আলো? সে বলিল, জানি না বাবুসাব, তবে বলেন যদি সন্ধান নিতে পারি। হিমাংশু বলিলেন, সন্ধান চাই, এবং এখনই। ছাদের একহারা কামরায় যাদের আস্তানা, তারা তখন তাদের ডাকিল। গ্রেপ্তারের ভয় দেখাইতেই তারা বাহির হইয়া আসিল। তাদের জিজ্ঞাসা করিতে তারা বলিল, খানিক আগে 3 জন সাহেবী পোশাক পরা লোক ছোট একটা চুঙি লইয়া আসিয়াছিল, আলো জ্বালিতেছিল। আমরা বলিলাম, কিসের আলো? তারা বলিল, বিলাতি বহুত নূতন চিজ আসিতেছে, বিলাতি বাতি আসিতেছে, তাই তার প্রচারের জন্য আলোর নিশান তুলিয়া তারা বিজ্ঞাপন জাহির করিতে চায়। হিমাংশু বলিলেন, তাই যদি, তো তারা চলে গেল কেন? উত্তর শুনিলেন, এ জায়গার চেয়ে আরও ভালো জায়গা চাই, এই কথা বলিয়া একটু আগে তারা চলিয়া গেছে। এ ব্যাপারের এইখানেই শেষ। হিমাংশু নিঃশ্বাস ফেলিলেন, ভাবিলেন, এখন? ললাটে কুঞ্চন রেখা, তিনি চিন্তামগ্ন হইলেন। তার চিন্তা ভাঙিল ছাদে সেই লোকগুলির কথায়। তারা বলিল, ওই ওই নীল রশ্মি। হিমাংশু চাহিলেন, দেখিলেন একটু আগে যেদিকে তাকিয়াছিলেন তার আরও উত্তরে আকাশের গায়ে তেমনি নীল আলোর ঝলক। আলো এবার চট করিয়া নিভিল না, এখনও জাগিয়া আছে ও আলোর আভাস। ও আলো দোলে না, কাঁপে না, নড়ে না, অবিচল। হিমাংশু মনে মনে বলিলেন, কোথায় ও আলো? নিমতলা স্ট্রিটে, কিংবা আরও আগে আহিরিতলায়? তিনি আর এক মুহূর্ত দাঁড়াইলেন না, রামাবতারকে সঙ্গে লইয়া দ্রুত পদে নিচে নামিলেন। সিটে বসিয়া ড্রাইভারকে বলিলেন, নিমতলা স্ট্রিট চলো। দরমাহাটার নতুন পথ ধরিয়া ড্রাইভার তার ট্যাক্সি চালাইল। গাড়িতে বসিয়া হিমাংশু দেখিলেন আকাশে নীল আলোর আভা। পথের পথিকদের মধ্যে যারা অলস, যাদের কৌতূহল বেশি, তারা চাহিয়া আছে বিস্ময়াকুল নেত্রে ওই আলোর আভার পানে। জোড়াবাগান পার্কের কাছে ট্যাক্সি আসিল। সে আলো ওই যে কাছে, নিমতলা স্ট্রিটে উত্তর দিককার ফুটপাথের গায়ে 3 তলা বাড়ি। আলোর উৎস সে বাড়ির ছাদে। ট্যাক্সিকে সে বাড়ির সামনে দাঁড় করাইয়া হিমাংশু বাড়ির মধ্যে ঢুকিলেন। মেস বাড়ি, যারা থাকেন তারা নানা অফিসে কাজ করেন। বাড়িতে ঢুকিতেই একজন মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে দেখা। ভদ্রলোক রোয়াকে বসিয়া তামাক খাইতেছেন। তাকে লক্ষ্য করিয়া হিমাংশু বলিলেন, আমি আপনাদের বাড়ির ছাদে যেতে চাই। ভদ্রলোক বলিলেন, কেন বলুন তো? আধ ঘন্টা আগে একদল সিনেমাওয়ালা এসে ছাদে উঠেছে। বললে ছাদ থেকে তারা নাকি কি ছবি তুলবে। হিমাংশু ভাবিলেন, বটে। ভদ্রলোক সিঁড়ি দেখাইয়া দিলেন। হিমাংশু বলিলেন, আপনি ছবি তোলা দেখতে যাননি? ভদ্রলোক বলিলেন, না মশাই, মরি নিজের নানান জ্বালায়, ওসব ফষ্টি নষ্টি কি ভালো লাগে? রামাবতারকে সিঁড়ির নিচে পাহারাদারিতে রাখিয়া এবং যথাবিধি উপদেশ দিয়া হিমাংশু সিঁড়ি দিয়া উপরে উঠিলেন। দোতলার সিঁড়ি পর্যন্ত উঠিয়াছেন, সহসা নিচের তলা হইতে ভেপু বাজিল। কি তীব্র বিকট সে ভেপুর শব্দ! হিমাংশু দাঁড়াইলেন না,
সোজা 3 তলায় চলিলেন। ছাদের সামনে সিঁড়ির মুখে দরজা, সে দরজা বন্ধ। হিমাংশু দ্বার ধরিয়া ঠেলিলেন, ছাদের দিক হইতে দ্বার বন্ধ। জোরে ঠেলা দিলেন, দ্বার খুলিল না। দ্বারের কাঠ খুব মজবুত নয়, দ্বারে সবলে লাথি মারিলেন, তবু দ্বার খুলিল না। নিচে সে ভেপু এখনো বাজিতেছে, যেন কলের বাঁশি। মনে হইল সংকেত। নিশ্চয়ই তাই, তিনি পুলিশ অফিসার, নিশ্চয়ই কেহ অলক্ষ্যে তাকে লক্ষ্য করিয়াছে, এবং ছাদে ওই আলো। তিনি ছাদে উঠিতেছেন দেখিয়া বাঁশি বাজাইয়া ছাদের শয়তানদের সে সংবাদ জানাইতেছে। কিন্তু কোথা হইতে এ বাঁশিতে কে ফুঁ দিল? ওই তো একটিমাত্র লোককে নিচে দেখিয়া আসিয়াছেন, নিরীহ ভদ্রলোক, নিশ্চিন্ত মনে বসিয়া তামাক খাইতেছে। এ বাঁশি সে বাজায় নাই, বাজাইতে পারে না। চকিতে মনে হইল ছুটিয়া নিচে নামিয়া গিয়া ওই বাঁশিওয়ালার বাঁশি বন্ধ করিবেন নাকি। এদিকে ছাদের কপাট বন্ধ। দ্রুত পায়ে তিনি নামিয়া আসিলেন। দোতলায় একজন ভদ্রলোকের সঙ্গে দেখা। ভদ্রলোক সবেই অফিস হইতে ফিরিয়াছেন। কোচার খুঁট গায়ে দিয়া আপন মনের সুর ভাজিতে ভাজিতে নিচে নামিবার উদ্যোগ করিতেছেন। হিমাংশু তাকে বলিলেন, একটা হাতুড়ি টাতুড়ি দিতে পারেন, কিংবা লোহার রড? সে লোকটি কেমন হক চকিয়া গেল, বলিল, কেন বলুন তো? হিমাংশু সংক্ষেপে বলিলেন, কজন বদমাইশ লোক ছাদে উঠে কপাট বন্ধ করে দিয়েছে, নিঃশব্দে আমি তাদের ধরতে চাই, দরজা যদি ভাঙতে হয় তাই। লোকটি এ কথায় বুঝিল ব্যাপার গুরুতর, এবং হিমাংশু হয়তো পুলিশের লোক। সে বলিল, বারান্দায় কয়লা ভাঙা একটা লোহার মুগুর আছে, দেখুন তো তাতে হবে কি না। বলিয়া সে মুগুর দেখাইয়া দিল। বেশ ভারী লোহার মুগুর। হিমাংশু মুগুর লইয়া ছাদের সিঁড়িতে উঠিলেন। লোকটিকে বলিলেন, এ কথা কাকেও আপনি বলিবেন না, সাবধান। মাথা নাড়িয়া সে জানাইল, বলিবে না। হিমাংশু উঠিলেন ছাদের সিঁড়িতে। সে লোক গান বন্ধ করিয়া হতভম্বের মতো দাঁড়াইয়া রইল। ভাবিল, নিজের ঘরে গিয়া কপাট বন্ধ করিয়া দিই। কি জানি, উনি বলিলেন, বদমাইশ লোক ছাদে উঠিয়াছে, তারা খাইয়া আত্মরক্ষার জন্য নিচে আসিয়া কি কাণ্ড যে না বাধাইবে, তাদের হাতে যদি পিস্তল বন্দুক থাকে। ভদ্রলোক ছুটিয়া নিজের কামরায় ঢুকিয়া ঘরের দ্বার বন্ধ করিয়া দিল। হিমাংশু উপরে উঠিয়া ছাদের কপাটে 3-4 ঘা মুগুর মারিলেন, বেশ জোরে। কাঠের কপাট সে আঘাতে ভাঙিয়া গেল। হিমাংশু ছাদে গেলেন। ছাদে জনমানবের চিহ্ন নাই। এক জায়গায় একরাশ শুধু পোড়া ছাই এবং গন্ধকের গন্ধ। আলিসার উপরে ঝুঁকিয়া হিমাংশু চারিদিকে চাহিলেন। ছাদের একদিকে লোহার বাঁকানো সিঁড়ি, নামিয়া গিয়াছে সেই নিচ পর্যন্ত। বুঝিলেন ওই সিঁড়ি দিয়া পলাইয়াছে। হিমাংশু সেই লোহার সিঁড়ি দিয়া তখনই নিচে নামিলেন। সিঁড়ির নিচে এঁদোগাউলি, পচা নর্দমা, নর্দমার গায়ে স্তূপীকৃত আবর্জনা, দুর্গন্ধে প্রাণ যায়। সেই গলি দিয়া কোনো মতে খানিকটা পথ আসিবা মাত্র নিমতলা স্ট্রিটে পড়িলেন। সামনে ছিল এক ট্রাফিক কনস্টেবল। তাকে বলিলেন, এদিক দিয়ে কোনো লোককে পালাতে দেখেছ? এ প্রশ্নে কনস্টেবলের চোখে প্রথমে ফুটিল প্রচণ্ড বিস্ময়। তারপর সে বলিল, হ্যাঁ বাবু, 5 জন লোক গলি থেকে বেরিয়ে একখানা ট্যাক্সিতে চড়ে গঙ্গার দিকে গেছে। তাদের চেহারা? কনস্টেবল বলিল, একজন ছিল সাহেবী পোশাক পরা, বাকি 4 জনের মাথায় পাগড়ি, মারওয়ার লোকের মতো। দেখলে চিনতে পারবে? না বাবু। হিমাংশু বলিলেন, এ বাড়িতে তুমি তাদের আসতে দেখেছিলে? কনস্টেবল বলিল, 40 মিনিট আগে একটা গোলমাল হয়েছিল। কুঠি থেকে আদমি এসে আমায় ডেকে নিয়ে যায়, বলে বাহার কা আদমি কোঠি মে ঘুষা। তাদের কাছে কী সব যন্তর, ছবি তোলার যন্তর। তারা বলে বায়োস্কোপের তসবির বানাবে। তারপর কোঠির লোকদের থোড়া রুপিয়া দিয়ে বলে ছাদের ভাড়া লেও। তারপর গোলমাল থামিয়া যায়। আমি লোক হামারা বিটমে চলিয়া আসি। হিমাংশু ভাবিলেন, ভালো চাল চালিয়েছে তো, কিন্তু এমন করিয়া দিকে দিকে নীল আলো জ্বালে কেন? কি তাদের মতলব? হিমাংশু আবার সেই বাড়ির মধ্যে ঢুকিলেন। ঢুকিয়া লোকজনকে প্রশ্ন করিলেন। উত্তরে যা শুনিলেন ওই এক কথা, মানে সিনেমার কি ছবি তুলিবে এই কথা বলিয়া কজনকে গোটা 10 টাকা দিয়া 5 জন লোক ছাদে উঠিয়াছিল। বাড়ির লোকজন আর কোনো খবর জানে না। তাদের চেহারাও এমন মনোযোগ দিয়া কেহ লক্ষ্য করে নাই যে পরে দেখিলে তাদের চিনতে পারবে। হিমাংশু বলিলেন, তোমরা কেন ছবি তোলা দেখতে ছাদে গেলে না? তারা জবাব দিল, ওরা মানা করলে, বললে এখন দেখা হবে না, এরপরে হাউসে যখন ছবি দেখানো হবে পাস মিলবে, তখন গিয়ে পুরো ছবি দেখো। বেশ, কিন্তু এই বাঁশি কে বাজাইল? কোথাও হইতে বাজাইল? কোনোখানে সন্ধান মিলিল না। সকলে বলিল গলির মধ্য হইতে বাজাইতে পারে। হিমাংশু ভাবিলেন, তা পারে। এইখানেই এ ব্যাপারীর উপর জবনিকা ফেলা ভিন্ন আর উপায় কি? নিরাশ চিত্তে হিমাংশু বাড়ি ফিরিলেন। ফিরিয়া সাত্তকী গৃহে টেলিফোন করিলেন। সাত্তকী বাবু আছেন? জবাব মিলিল, না,
তিনি তো আজ 2-3 বৎসর এখানে নাই। হিমাংশু কহিলেন, সে কি, আজ তিনি ফিরেছেন, তা হাওড়া স্টেশনে আমার সঙ্গে দেখা হয়েছে। জবাব শুনিলেন, না, তিনি আসেননি। হিমাংশু বলিলেন, এলে আমায় যেন ফোনে খবর দেওয়া হয়। আমার ফোন নাম্বার PK951। নম্বর দিয়ে আবার বলিলেন, খুব জরুরি দরকার আছে, তিনি এলে যেন নিশ্চয়ই আমার এই নাম্বারে আমাকে ফোন করা হয়। জবাব আসলো, তিনি যদি না আসেন? হিমাংশু কি ভাবিলেন, ভাবিয়া বলিলেন, তাহলে ফোন ধরবার দরকার নেই, বলিয়া ফোন ছাড়িয়া দিলেন। হিমাংশু স্থির করিলেন, সাত্তকী যদি বাড়িতে না ফেরে তার সন্ধান, কিন্তু সন্ধানের পূর্বে বাড়িতে তার হারানোর খবর দিয়া অনর্থক বাড়ির লোকজনকে উতলা করিবেন কেন? ললাটে গভীর চিন্তার রেখা। মুখ হাত ধুইবার জন্য হিমাংশু বাথরুমে ঢুকিলেন। হিমাংশুর বুকে চিন্তার পাহাড়। ওই ভিড়ে ভরা হাওড়া স্টেশন চোখের সামনে হইতে সাত্তকী উবিয়া গেল। ছোট ছেলে নয় যে কেহ ভুলাইয়া লইয়া যাইবে, হাত পা বাঁধিয়া তাকে বিনা বাধায় লইয়া যাইবে, তাও হইতে পারে না। সাত্তকী নিজে গিয়াছে, স্বেচ্ছায় গিয়াছে নিশ্চয়, কিন্তু গেল কাহার সঙ্গে? এদিকে ভয়ে কুণ্ঠিত হইয়া আছে, ট্রেনে কোনো মতে সময় কাটাইয়াছে, হাওড়ায় নামিবা মাত্র হিমাংশুকে ডাকিয়াছে। এত ভয়, আশ্চর্য ব্যাপার। তারপর ওই নীল আলো, ওই এক নূতন উৎপাত, এবং এ উৎপাতের ধারা এমন যে মানুষে করিতেছে বলিয়া মনে হয় না। হাওড়া স্টেশনে সাত্তকী আসিয়া পৌঁছিয়াছে এ খবর তারা জানে, তাই তাকে ভয় দেখাইবার জন্য তাদের ইঙ্গিতে দলের কোনো লোক হ্যারিসন রোডের মোড়ে ওই 5তলা বাড়ির ছাদে উঠিয়া আলো জ্বালাইয়াছিল। তার অর্থ বুঝা গেলেও এখানে এই নিমতলা ঘাট স্ট্রিটের বাড়িতে এ আলো জ্বালিবার কি প্রয়োজন? শহরের এত জায়গা ছাড়িয়া কানাচে ও রাস্তায় এই জীর্ণ বাড়ি, খেয়ালি। উঁচু ছাদের যদি এত প্রয়োজন হয়, হ্যারিসন রোড ছিল, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ছিল, সে পথের কোনো 5-6 তলা বাড়ির ছাদে উঠিয়া নীল আলো জ্বালিতে পারিত। রহস্য। তাছাড়া এ আলো জ্বালিতেছে কার জন্য? সাত্তকীকে ভয় দেখাইতে? সে পলাইবে, তাই ওরা বলিতে চায় যে, কোথায় পালাইবে বাপু, তোমার সঙ্গে সঙ্গে আমরাও এখানে আসিয়াছি। যদি তাই হয়, তাহা হইলে আলোওয়ালারা কি সাত্তকীর উপর লক্ষ্য রাখিয়া এ আলোর ভেলকি দেখাইতেছে, এবং সাত্তকী কি তাহা হইলে হাওড়া ছাড়িয়া আহিরিটোলার দিকে গিয়াছে? কেন? সাত্তকীর বাড়ি ভবানীপুরে, শহরের উত্তরাঞ্চলে যাইবার কি তার প্রয়োজন? কোনো আত্মীয় বন্ধুর ওখানে? অসম্ভব। হিমাংশুকে ডাকিয়া আনিয়া তার কাছে সংক্ষেপে আশঙ্কার কারণ বলিয়া সাত্তকী হিমাংশুর গৃহে হিমাংশুর কাছে থাকিতে চাহিয়াছিল। হঠাৎ 2-10 মিনিটে সে মতের এমন পরিবর্তন ঘটিল যে হিমাংশুকে ইঙ্গিতে কোনো খবর না দিয়া হিমাংশুর সঙ্গ ছাড়িয়া সাত্তকী নিরুদ্দেশ হইবে। সেই জীর্ণ বাড়িতে সাত্তকী নাই তো। আলোর দল যদি ভুলাইয়া তাকে ওই বাড়িতে লইয়া গিয়া থাকে, তাই যদি লইয়া যায়, তাহা হইলে নিমতলার বাড়ির ছাদে ও আলো জ্বালিবার অর্থ পাওয়া যায় না। নানা দিক দিয়া ব্যাপারটা সম্বন্ধে হিমাংশু যত ভাবেন, ততই মন যেন জটিল আবর্তে নিমগ্ন হয়। আবর্ত ছাড়িয়া মনের নিষ্কৃতি লাভের উপায় নাই। এমনি চিন্তার গহনে বিভ্রান্ত মন লইয়া রাত্রি প্রায় 1টা বাজিল। হিমাংশু ভাবিলেন, ও চিন্তা আর নয়, ভালো করিয়া ঘুমানো যাক। সুনিদ্রার পর সকালে সুস্থ মন লইয়া আবার এই রহস্য নির্ণয়ের প্রয়াস পাইবেন। সকালে উঠিয়া একটা কথা মনে জাগিল। এই নীল আলোর ইতিহাস জানিবার জন্য লালবাজারের ইনফরমেশন বিভাগের অধ্যক্ষ ব্যানার্জিকে ফোন করিলেন। ব্যানার্জিকে প্রশ্ন করিলেন, আকাশে কাল সন্ধ্যার পর নীল আলোর খুব ব্রাইট হেলো বা আভা দেখেছিলে? ব্যানার্জি বলিলেন, আমি দেখিনি, কিন্তু আমার ভাই গিয়েছিল শ্যামবাজারের দিকে সিনেমা দেখতে। সে বললে দেখেছে, আলোটা যেন স্পটলাইটের মতো। হিমাংশু বলিলেন, ঠিক তাই, আমি সে আলোয়ার আলো দেখেছি, দেখে রহস্য নির্ণয় করতে গিয়েছিলাম, কিন্তু নিরাশ হয়ে ফিরেছি। ব্যানার্জি হাসিলেন, হাসিয়া বলিলেন, তোমার পাগলামি, নতুন কিছু দেখলেই তোমার মনে হয় কি বুঝি বিপদের ষড়যন্ত্র চলেছে কোথায়, না? হিমাংশু বলিলেন, সে সন্দেহ 90% ক্ষেত্রে কিন্তু সত্য হয়ে দাঁড়ায় ব্যানার্জি। আলেয়ার ও আলোর আড়ালে এমনি ষড়যন্ত্রের ছায়া আছে ভাই, সে কথা পরে বলবো খন, কিন্তু এখন আমার জিজ্ঞাসা, তোমার ক্রাইম হিস্ট্রিতে নীল আলোর সম্বন্ধে কোনো কথা আছে? ব্যানার্জি বলিলেন, ক্রাইম হিস্ট্রিতে? রোশো, দেখছি ভেবে। ব্যানার্জি 2 মিনিট মাত্র চিৎকার করিলেন, তারপর বলিলেন, মনে পড়েছে, বোম্বাইয়ের দিকে এবং তোমার সেন্ট্রালে প্রভিন্সে নানা টোপি বলে একজন ডাকাতের সর্দার ছিল। ঠগীদের উচ্ছেদের পরেই তার দলের প্রথম আবির্ভাব হয়। এ দলের নাম টোপিয়া। এদের দলে বহু লোক, এরা নীল দেবাক ছেলে সিগন্যাল করত।
আলো দেখলে দলের লোক বুঝবে একটা শিকারের আয়োজন চলেছে, এবং তখনই যে অবস্থায় যে থাকিবে তাদের ওই আলো লক্ষ্য করে আলো জ্বালাদের দলে গিয়ে জমায়েত হতে হবে। তা ও দল হঠাৎ কলকাতায় এসেছে বলে তোমার সন্দেহ হচ্ছে নাকি? হিমাংশু যেন অনেকখানি আশ্বস্ত হইলেন। বলিলেন, তোমার কথা শুনে বিশ্বাস ফেলতে পারলুম। সন্দেহের কথা বলছো? তা ঠিক, সন্দেহ খুব প্রবল এবং একেবারে অকারণও নয়। একদল যে কলকাতায় এসেছে তার পরিচয় আমি কাল সন্ধ্যার সময় পেয়েছি, এবং তাদের আসবার কারণও আমি খানিকটা জানতে পেরেছি। ব্যানার্জি বলিলেন, বলো কি হিমাংশু, সত্যি? হিমাংশু বলিলেন, মিথ্যা কেন বলবো ভাই? আচ্ছা, আজ এই পর্যন্ত, এরপর দেখা হলে এ সম্বন্ধে কথা কব, বুঝলে? ব্যানার্জি বলিলেন, বেশ। ফোন ছাড়িয়া হিমাংশু গেলেন স্নান করিতে। স্নান করিতে করিতে কর্তব্য স্থির করিয়া ফেলিলেন। প্রথমে লালবাজারে গিয়া ডেপুটি সাহেবের সঙ্গে সাক্ষাৎ। তারপর সাত্তকী গৃহে সাত্তকীর সন্ধান করিলেন। সাত্তকী সেখানে নাই, আসে নাই। আসিবে বলিয়া কোনো চিঠিপত্রও বাড়িতে কেহ পায় নাই। হিমাংশু বলিয়া আসিলেন, তার সম্বন্ধে কোনো খবর পেলে তখনই আমায় জানাবেন, আমার বাড়িতে ফোন করবেন। আমি যদি না থাকি বলবেন, খবর আপনারা যা দেবেন সে খবর যেন আমার বাড়ির লোকজন লিখে রাখে। দারুণ দুশ্চিন্তায় সাত্তকীর বাড়ির লোকজন বলিল, কিছু হয়েছে নাকি, কোনো বিপদ? হিমাংশু মিথ্যা কথা বলিলেন, না, বিপদ নয়। যে কাজে তিনি গেছেন সেই কাজ সম্বন্ধেই কথা ছিল। তাছাড়া কদিন আগে সাত্তকী আমাকে চিঠি লিখে জানিয়েছে আজকালের মধ্যে তারা কলকাতায় ফেরবার সম্ভাবনা আছে। একথা বলিয়া তিনি আসিলেন সেই নিমতলা ঘাট স্ট্রিটের বাড়িতে। প্রত্যেক ঘর সার্চ করিলেন, প্রত্যেকটি লোককে ডাকিয়া নানা প্রশ্ন করিলেন। কোথাও সাত্তকীর সন্ধান পাইলেন না। বাড়ির লোক স্পষ্ট বলিল, এ বাড়িতে 1 মাসের মধ্যে কোনো নূতন লোক আসে নাই। তখন তিনি গেলেন হ্যারিসন রোডের সেই বাড়িতে। সেখানেও জোর তদন্ত করিলেন। যে কজন লোক সন্ধ্যার পর আলো জ্বালাইয়াছিল তাদের কেহ এখানে থাকে না। তারা এখন এ বাড়ির কোথাও নাই। কেহ তাদের এ বাড়িতে পূর্বে দেখে নাই। ট্যাক্সিওয়ালাদের মধ্যে যে কজনকে পাইলেন নানা প্রশ্নে জর্জরিত করিলেন। কোনো গাড়ি হইতে হাওড়া হইতে পুরুষ সওয়ারি লইয়া সন্ধ্যের পর নিমতলা ঘাট স্ট্রিটের দিকে গিয়াছিল কিনা। ও অঞ্চলের প্রতি স্ট্যান্ডে সন্ধান করিলেন। হাওড়া স্টেশনে স্ট্যান্ডে সন্ধান লইলেন। রহস্যের বিন্দু বাষ্প কাহারও কাছ হইতে পাওয়া গেল না। ঘুরিয়া এইসব তদন্ত করিতে সন্ধ্যা আসন্ন হইয়া আসিল। হিমাংশু আসিয়া ঢুকলেন এসপ্ল্যানেডে একটা হোটেলে। পিপাসায় কণ্ঠতালুতে যেন ছুঁচ বিদিতেছে, এমন জ্বালা। হিমাংশু আসিয়া বয়কে বলিলেন, চা। বয় চা আনিয়া দিল। হিমাংশু বসিয়া চায়ের পেয়ালা নিঃশেষ করিলেন। তারপর দাম দিয়া বাহিরে আসিলেন। ফুটপাতে লোকের ভিড়। লোকজন হাঁ করিয়া আকাশের দিকে চাইয়া আছে। তাদের দৃষ্টি দক্ষিণমুখী, অর্থাৎ ভবানীপুরের দিকে। সকৌতূহলে হিমাংশু সেই দিকে চাইলেন। চাহিয়া যাহা দেখিলেন তার কেশ কণ্টকিত হইয়া উঠিল। ভবানীপুরের দিকে আকাশে সেই উজ্জ্বল নীল আলোর আফা, যেন আকাশের বুকে কে উজ্জ্বল নীলকালির দোয়াত উপর করিয়া দিয়াছে, দিয়া সেই নীলকালির উপর বৈদ্যুতিক আলো ফোকাস করিয়াছে। হিমাংশুর ভ্রু কুঞ্চিত হইল। কোথায় ও আলো? অনুমান করিলেন বীরজিতলার গির্জার একটু ওদিকে, হয় হরিশ মুখার্জি রোডে, না হয় আশুতোষ মুখার্জি রোডে। তিনি আর 1 মিনিট দাঁড়াইলেন না। সামনে যে খালি ট্যাক্সি পাইলেন তাহাতে চড়িয়া বসিলেন। বলিলেন, ভবানীপুর, জলদি, জোরসে চলো। চৌরঙ্গি ধরিয়া ট্যাক্সি নক্ষত্র বেগে ছুটিল ভবানীপুরের দিকে। ট্যাক্সি আসিল হরিশ মুখার্জি রোডের মোড়ে। সঙ্গে সঙ্গে আকাশের বুকে সে নীল আলো মিলাইয়া অদৃশ্য হইল। পথে পথিকের দল বিমূঢ়ের মতো দাঁড়াইয়াছিল। আলোর পানে চাহিয়া অনেকে পথ চলা যেন ভুলিয়া গিয়াছিল। এখন আলো নিভিতে সকলে চেতনা জাগিল, আবার সকলে চলা শুরু করিল। হিমাংশুর ট্যাক্সি আসিল শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের মোড়ে। ডান দিকে ছোট একটি মসজিদ, তার ঠিক উত্তরে দোতলা বাড়ি, সামনে ফটক। ফটকের বাহিরে বহু লোক দাঁড়াইয়া আছে। ট্যাক্সি হইতে নামিয়া তাহাদের লক্ষ্য করিয়া হিমাংশু প্রশ্ন করিলেন, একটু আগে আলো দেখেছিলে? 2-3 জন লোক সমস্বরে জবাব দিল। বলিল, আগে হ্যাঁ, এইমাত্র সে আলো নিবল। কোন দিকে জ্বলেছিল বলতে পারো? আগে হ্যাঁ, একটু আগে কাঁসারি পাড়ার গলি, সেই গলিতে। আমাদের এখান থেকে 2-3 জন লোক দেখতে গিয়েছিল। একজন ফিরে এসে বললে, কাঁসারি পাড়ার একটা বড় বাড়ির ছাদে বায়োস্কোপে ছবি নেওয়া হবে, না কি হবে তার আলো। বলিয়া হিমাংশু তাদের লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা কেউ আসবেন আমার সঙ্গে, মানে আমার এই ট্যাক্সিতে? তাদের মধ্যে হইতে একজন লোক আগাইয়া আসিল। হিমাংশু তাকে ট্যাক্সিতে তুলিলেন। পশ্চিমে বাকিয়া ট্যাক্সি আসিল কাঁসারিপাড়া রোডের মোড়ে। ও পথে কি ভিড়! নানা মন্তব্য তুলিয়া সকলে তর্ক করিতেছে।
যে লোকটিকে হিমাংশু ট্যাক্সিতে তুলিয়াছেন তার নাম সুদর্শন। সুদর্শন প্রশ্ন করিল, কি দেখলেন বাবু? বাবুরা বলিল, নীল আলো। উফ, কি জোরালো আলো! পাশ দিয়াকে টিপ্পনি কাটিয়া গেল। এ কি জোর! জোরালো নীল আলো দেখেছিলাম বটে সেবার সেই গড়ের মাঠে। তোমার মনে আছে শ্রীনিবাস, সেই সেবারে যখন প্রিন্স অফ ওয়েলস এসেছিলেন কলকাতায়? এমনি নানা মন্তব্য করিয়া কত লোক ছত্রভঙ্গ হইয়া ফিরিতেছে সংখ্যা নাই। সুদর্শন আবার প্রশ্ন করিল, কোন বাড়িতে আলো হলো? একজন বলিল, এখন আর বাড়ি দেখে কি করবে বাপু? আলো থাকতে এলে না কেন? তখন এলে দেখতে বটে। হ্যাঁ, আলোর মতো আলো। একথায় হিমাংশু প্রশ্ন করিলেন, কি ব্যাপার হলো বলুন তো? যে লোকটা এ কথা বলিয়াছিল সে জবাব দিল না। জবাব দিল আরেকজন। এ লোকটি বলিল, কি আবার হবে মশাই, পর্বতের মুশিক প্রসব। সবাই বলে হ্যানা হবে ত্যানা হবে। ও মা, কিচ্ছু না। আলো জ্বলল, তারপর সে আলো নিবল, ব্যাস। হিমাংশুর মনে ক্ষীণ আশা। হিমাংশু বলিলেন, কার সে আলো জ্বাললে জানেন? সে বলিল, আলো জ্বালতে দেখিনি মশাই, কে জ্বেলেছে তাও দেখিনি, ওই আলোই শুধু জ্বলতে দেখেছি। এসো হে নিবারণ। হিমাংশু ট্যাক্সি দাঁড় করাইলেন। সঙ্গী সুদর্শনকে বলিলেন, তুমি সঙ্গে আসবে? সুদর্শন বলিল, যদি বলেন হ্যাঁ, তবে এসো। ভিড় ঠেলিয়া দ্রুত পায়ে হিমাংশু আসিলেন সেই বাড়ির সামনে। এই বাড়ির ছাদেই আলো জ্বলিয়াছিল। বাড়ির সামনে লোকজন তখনও ভিড় করিয়া দাঁড়াইয়া আছে। হিমাংশু প্রশ্ন করিলেন, এটা কার বাড়ি মশাই? সুদর্শন জবাব দিল, বলিল, এ বাড়ি হলো হিলসেডাঙ্গার জমিদার বাবুদের। তারা তো এখানে থাকেন না, গোমস্তা নায়েবরা আছেন বাইরের দিকে, ভিতর বাড়ি প্রায় খালি থাকে। হিমাংশু বলিলেন, তুমি এত খবর কি করে জানলে? সুদর্শন বলিল, আগে এ বাড়িতে আমি 6 মাস চাকরি করে গিয়েছি। আমার দেশের লোক এখানে কাজ করত, সে ছুটি নিয়ে বাড়ি গেলে তার বদলিতে। ও, তাহলে চলো তো বাবু সুদর্শন, গোমস্তাবাবুদের যদি পাও দেখো তো। সুদর্শন বলিল, আপনি আসুন না ভেতরে। নায়েববাবুর নাম হলো জগদীশবাবু, খুব ভালো লোক আপনি। হিমাংশু বলিলেন, চলো। হিমাংশু ভাবিলেন, সুদর্শন লোকটি মন্দ নয়, তার উপর এ বাড়ির সঙ্গে তার পরিচয় আছে, ভালোই হইয়াছে। সুদর্শনের মারফত নায়েব জগদীশবাবুর সঙ্গে সাক্ষাৎ হইল। আলোর কথা জিজ্ঞাসা করিতে তিনি বলিলেন, দেখুন না মশাই, ওই জঙ্গলিভূত মনসা চাকরের কাণ্ড। হিমাংশু বলিলেন, আপনার সে মনসা ভূতটি আছে এখানে? জগদীশবাবু বললেন, আছে বই কি, কোথায় যে যাবে আবার, বাবুদের শখের চাকর, কাজ নেই কর্ম নেই, গড়িয়ে আয়েশ করে দিন কাটাচ্ছে। এইটুকু মন্তব্য করিয়া তিনি ডাকিলেন, মনসা, ওরে ওই মনসা। ভিতর বাড়ি হইতে সাড়া জাগিল, বাবু। এবং মনসা আসিল। হৃষ্টপুষ্ট চেহারা, কালো রং, গায়ে জালি গেঞ্জি, মাথার চুল ছোট বড় করিয়া ছাটা, সামনের দিকটা যেন বুলবুলির ঝুঁটি, সে ঝুঁটিতে অ্যালবার্ট টেরিকাটা। জগদীশবাবু বললেন, তোমার সে বন্ধুগুলি গেছে? বন্ধু? মনসা যেন আকাশ হইতে পড়িল। বলিল, বন্ধু নয়, বাইস্কোপের লোক। আমাকে বললে, তোমাদের বেশ উঁচু ছাদ, ওখান থেকে আমরা চারদিককার ছবি তুলব। আমি বললুম, আমার পাস চাই, পাস না দিলে ছাদ দেব না। হিমাংশু বলিলেন, দিয়েছে তোমায় পাস? হ্যাঁ, পাস না নিয়ে কি আমি খামোকা ছাদে যেতে দিয়েছি বাবু? কই দেখি পাস। ট্যাক হইতে মনসা বাহির করিল 2টো পোড়া বিড়ি আর একটা দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সে লাল রঙের এক টুকরো ভাঁজ করা কাগজ। সে কাগজ খুলিয়া হিমাংশু দেখিলেন, তাহাতে লেখা আছে ইংরাজি অক্ষর টি, এবং সেই সঙ্গে আরও কতকগুলো কি হিজিবিজি লেখা। হিমাংশু বলিলেন, তোমায় ঠকিয়ে গেছে বাপু, এ পাস নয়, এ হলো। তখনই মনে মনে গল্প বানাইয়া হিমাংশু বলিলেন, তাঁতের কাপড়ের এক্সিবিশন হয়ে গেল না সেদিন, সেই এক্সিবিশনের টিকিট, এতে লেখা আছে টি, তার মানে তাঁতি। একথা শুনিয়া মনসার চোখ দুটো যেন ঠেলিয়া বাহির হইবে। সে একেবারে হতভম্ব। হিমাংশু বলিলেন, কজন লোক এসেছিল? 3 জন। একজন সাহেবী পোশাক পরা, একজনের মুখে গোপ, খোট্টাগোছ চেহারা। হ্যাঁ বাবু। হিমাংশু বলিলেন, জানি, ওরা হলো 1 নম্বরের জোচ্চোর, চুরি ওদের পেশা। ছবি তুলছি বলে বড়লোকদের বড় বাড়ির ছাদে উঠে সব খবর নেয়, তারপর সুবিধা বুঝে চুরি করে। একথা শুনিয়া মনসার মুখ শুকাইয়া যেন আমসি। হিমাংশু বলিলেন, যাক, কিন্তু খুব সাবধান, আর কখনো যাকে তাকে বাড়ির মধ্যে এনো না, বিপদে পড়বে বাপু। ভালো মানুষের ছেলে, বিদেশে চাকরি করতে এসেছ। মনসা বলিল, না বাবু, এই নাকে কানে ক্ষত। আবার? মনসা নিজের হাতে নিজের নাক কান মলিল। হিমাংশু বলিলেন, আচ্ছা তুমি যাও,
সাবধানে থেকো, দৌড় বন্ধ করে হুঁশিয়ার থাকবে, বুঝলে? মাথা নাড়িয়ে মনসা নিঃশব্দে চলিয়া গেলে জগদীশবাবুকে একান্তে ডাকিয়া হিমাংশু পরিচয় দিলেন। বলিলেন, এই একদল বদমাইশ ছবি তোলার নাম করিয়া শহরে উৎপাত শুরু করিয়াছে। সংবাদ পাইয়া তাই তিনি আসিয়াছিলেন তাহাদের সন্ধানে। এবং কথায় কথায় বাবুর পরিচয় লইলেন। কর্তার নাম প্রমোদ চৌধুরী। তিনি করেন জুয়েলারি কারবার। জমিদারি আছে রাজশাহীর ওদিকে। ওই জুয়েলারি কারবারের জন্য যান না এমন জায়গা দুনিয়ায় নাই। সেই বছর গিয়েছিলেন জাভায়, তার আগে একবার চীনে। ঘুরিতে ঘুরিতে দুম করিয়া কবে কলিকাতায় আসিবেন ঠিক নাই। এজন্য এখানকার বাড়ি ঘর কেতা মাফিক রাখা চাই 12 মাস। বামুন চাকর আছে মাহিনা করা, অর্থাৎ অনুষ্ঠানে কোনো ত্রুটি নাই। পরিচয় লইয়া হিমাংশু বিদায়ের জন্য উদ্যত হইলেন। হঠাৎ মনে পড়িল সেই সুদর্শন। বলিলেন, আমার সঙ্গে যে লোকটি এসেছিল। জগদীশবাবু বলিল, সুদর্শন? সে নিশ্চয়ই ঠাকুরের কাছে জুটে এক পেয়ালা চা খেয়ে নিচ্ছে। হিমাংশু বলিলেন, আচ্ছা, আমি তাহলে আসি। তিনি গৃহত্যাগে উদ্যোগে হলেন, কিন্তু মনে যেন পাথরের ভার। মন বলিতেছিল, এরা কলিকাতা শহরে এত পাড়া এবং এত বাড়ি থাকিতে হঠাৎ আজ সন্ধ্যার পর ভবানীপুরের কাঁসারিপাড়া রোডে এবাড়ির ছাদে আসিয়া এ আলোর সংকেত দিল কেন? নিশ্চয়ই এর সংকেতের অন্তরালে আছে কোনো নিগূঢ় অভিসন্ধি। কি সে অভিসন্ধি? এমনি চিন্তায় ভারী মন লইয়া হিমাংশু আসিলেন সদরের ফটকে। বাড়ির পাশে লোহার উঁচু রেলিংয়ে ঘেরা বাগান। বাগানে কলা, আম, জাম, লিচু, বেল, বাতাবি লেবু ও নারকেল গাছের ফাঁকে ফাঁকে রঙিন ফুল পাতার গাছ। মস্ত ঝাঁকড়া একটা জবা ফুলের গাছ আছে, পঞ্চমুখী জবা। ফুলের ভারে রাঙা হইয়া আছে। সে ফুলের গায়ে পথের গ্যাসের আলো আসিয়া পড়িয়াছে। বাগানের ধারে পথের উপর ট্যাক্সি। হিমাংশু ট্যাক্সিতে চাপিবার জন্য পা বাড়াইলেন। জগদীশবাবু ভদ্রলোক সঙ্গে সঙ্গে আসিতেছিলেন। জগদীশবাবুর কথাই হিমাংশুর মনে পড়িল। জগদীশবাবু বলিলেন, তার মনে প্রমোদ চৌধুরী মহাশয় জমিদার হইলেও জুয়েলারির কাজ করেন এবং এ কাজের জন্য দুনিয়ার হেন স্থান নেই যেখানে তিনি যান না। এই আলোর সঙ্গে ওই জুয়েলারির কারবারের কোনো সম্পর্ক নাই তো? সঙ্গে সঙ্গে সাত্তকীর কথা মনে পড়িল। সেন্ট্রাল প্রভিন্সে গিয়ে মণিরত্নে ভরা গুহা দেখিয়াছিলে। তারপর সর্বাঙ্গ ব্যাপিয়া মৃদু শিহরণ। হিমাংশু চাহিলেন জগদীশবাবুর পানে। বলিলেন, আচ্ছা, প্রমথবাবুর কলকাতার এ বাড়িতে শেষ কবে এসেছিলেন? জগদীশবাবু বলিলেন, গেল শ্রাবণ মাসে। শ্রাবণ মাস? আর এখন ফাল্গুন মাস চলিয়াছে, মাঝে 6 মাসের ব্যবধান। প্রশ্ন করিলেন, এর মধ্যে তার কোনো চিঠি পেয়েছেন? মানে কোথায় তিনি আছেন? জগদীশবাবু বলিলেন, না, তিনি চিঠিপত্র লেখেন খুব কম। এখানকার কাজ দেখাশোনা, দেশের জমিদারি দেখা, এসব কে করে? জগদীশবাবু বলিলেন, ম্যানেজার আছেন কান্তিবাবু, রিটায়ার্ড ডেপুটি। তিনি এখানে এবং দেশে সর্বত্র সব দেখাশোনা করেন। জয়নগরের দিকেও বাবুর কিছু জমিদারি আছে। আমরা কজন এখানে থাকি। দেশে অন্য নায়েব গোমস্তা আছেন, তার উপর ত্রিপুরাবাবু আছেন। তিনি হলেন বড় নায়েব, আমি ছোট। হিমাংশু বলিলেন, একটা কথা বলে যেতে চাই। আপনার মনিব এখানে থাকুন আর নাই থাকুন, আমার সন্দেহ হচ্ছে এ দল নিশ্চয়ই কোনো ফন্দি নিয়ে নিঃশব্দে আজ আপনাদের ছাদে উঠেছিল। আপনারা বেশ একটু সাবধানে থাকবেন। দরকার বোঝেন আমাকে একটা ফোন করবেন, আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। এই কথা বলিয়া হিমাংশু এক টুকরো কাগজ আনাইয়া তাহাতে নিজের ফোন নাম্বার লিখিয়া সে কাগজ দিলেন জগদীশবাবুর হাতে। দিয়া তিনি ট্যাক্সিতে চলিলেন। ড্রাইভারকে বলিলেন, নন্দন রোড, কাছেই নন্দন রোড। নন্দন রোডে হিমাংশুর বাড়ি। হিমাংশু বাড়ি আসিলেন। বাহিরের ঘরের ঘড়িতে ঢং ঢং করিয়া তখন 9টা বাজিতেছে। ট্যাক্সি ছাড়িয়া দিয়া বাহিরের ঘরে পা দিয়াছেন, টেলিফোন বাজিল। হিমাংশু রিসিভার লইলেন। কহিলেন, ইয়েস, হ্যাঁ, আমি হিমাংশুবাবু। ও, সাত্তকীবাবুর ওখান থেকে বলছেন? সাত্তকীবাবু এসেছেন? আসেননি, তার লাগেজ এসেছে। শুধু একটা সুটকেস আর বিছানা। আনলে কে? একটা কুলি, এইমাত্র। কোনো একজন বাবু তার মাথায় মুঠ চাপিয়ে সঙ্গে এসে বাড়ি দেখিয়ে চলে গেছে। কুলির ভাড়া সে আগে চুকিয়ে গেছে। আশ্চর্য। আচ্ছা, আমি এখনই যাচ্ছি, ঘণ্টাখানেকের মধ্যে। মুখে হাতে জল দিয়ে দুটি খেয়ে নেব শুধু। রিসিভার ছাড়িয়া হিমাংশু আহার করিতে বসিলেন। পাশের বাড়িতে গ্রামোফোনে রেকর্ড বাজিতেছিল। লায়লা এই খেলা খেলে, এ যে নতুন খেলা। নিঃশ্বাস ফেলিয়া হিমাংশু ভাবিলেন,
এ গান যেন তাকে উদ্দেশ্য করিয়াই গাহিতেছে। তার সঙ্গে ওই নীল আলোর যেন নূতন রকমের খেলা শুরু হইয়াছে। সাত্তকীর গৃহ হইতে হিমাংশু যখন বাড়ি ফিরিলেন, রাত তখন 12টা বাজে। সাত্তকীর লাগেজ আসিয়াছে, সাত্তকী আসে নাই। ও লাগেজ হিমাংশু চেনা। হাওড়া স্টেশনে সাত্তকীর সঙ্গে দেখিয়াছিলেন এই সুটকেস আর বিছানা। হ্যাঁ, তাই। তবে একটু বিশেষত্ব আছে। ও দুটির গায়ে এখন লাল কাগজ আটা, এবং সে কাগজে সেই ইংরাজি হরফ টি, তার সঙ্গে কতকগুলো হিজিবিজি। কাছারিপাড়ার বাড়িতে শৌখিন ভৃত্য মনসার কাছে সিনেমার সেই পাশে যেমন হিজিবিজি লেখা দেখিয়েছেন, হুবহু তেমনি হিজিবিজি। সাত্তকীর ছোট ভাই প্রদ্যুম্ন। প্রদ্যুম্নের সামনে সুটকেস খুলিলেন। চাবি ছিল না। বহু কৌশলে সুটকেস খোলা হইল। সুটকেসের মধ্যে জামা কাপড় আর একটা নোটবুকের মধ্যে 5খানা 10 টাকার নোট। সব ঠিক আছে। বাড়তির মধ্যে শুধু সুটকেসের ভিতরে তেমনি একখানা টি লেখা লাল কাগজ। বুঝিলেন, সুটকেস যে বা যারা পাঠাইয়াছে সে বা তারা এ সুটকেস খুলিয়াছিল। খুলিয়া টাকা লয় নাই, তারই সার্টিফিকেট স্বরূপ যেন এই লাল কাগজ গুঁজিয়া দিয়াছে। তা যেন দিল, কিন্তু সাত্তকীর গৃহে এগুলো পাঠাইবার কি প্রয়োজন হইল? সাত্তকী পাঠায় নাই নিশ্চয়ই। সে পাঠাইলে অন্তত একখানা চিঠি লিখিয়া ইহার মধ্যে গুঁজিয়া দিত। লিখিত, চিন্তা করিও না, 2-1 দিনের মধ্যে আসিব। নিজে না লিখিলেও, অর্থাৎ আর কাহারও আদেশে এমন চিঠি লিখিলে মোটেই আশ্চর্য হইত না। কিন্তু তেমন চিঠি নাই, কোনো চিঠিই নাই। এগুলো পাঠাইবার অর্থ? যদি বলিত লাগেজ পাঠাইলাম, বুঝিতে পারিতেছ তো যে লোকের লাগেজ সে লোক আমাদের কবলে। তার মুক্তি যদি চাও পাঠাও, তবে অমুক ঠিকানায় কাল বেলা 6টার মধ্যে 5,000 কি 10,000 টাকা। ডিটেকটিভ নভেলে যেমন পড়া যায়, তাও নয়। তবে সাত্তকী সেই যে চুনিপান্নার কথা বলিয়াছিল নমুনা আনিয়াছে এবং কুবেরের ধনভাণ্ডারের সন্ধান পাইয়াছে, সে চুনিপান্না কাড়িয়া লইতে পারে তো। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, সাত্তকী সে মণিরত্নের সন্ধান জানিয়াছে। আলিবাবা সেই 40 জন দস্যুর ভাণ্ডার লুট করিয়াছিল। সেই আলিবাবার মতো সাত্তকী পাছে ও ভাণ্ডার লুট করিয়া ফাঁক করিয়া দেয়, তাই তাকে কয়েদ করিয়া রাখিবে, কিংবা প্রয়োজন বুঝিলে প্রাণ নাশ। হিমাংশু শিহরিয়া উঠিল। সাত্তকীকে যদি প্রাণে মারে, তার পূর্বে কোনো রকম শর্ত, নিজের জীবনের অভিজ্ঞতায় এসব দুর্বৃত্তের মনস্তত্ত্ব হিমাংশু এযাবৎ যেটুকু জানিয়াছেন, তার ধারণা ইতর হীন চোর ডাকাতের মতো ইহারা চট করিয়া কাহাকেও প্রাণে মারে না। যাহারা মাছ ধরিতে পটু, তারা যেমন ছিপে মাছ গাঁথিতে পারিলে সে মাছকে জলে বেশ খানিক্ষণ খেলাইয়া আনন্দ উপভোগ করেন, এসব দুর্বৃত্ত শিকারী ও বন্দীকে লইয়া তেমনি নানা রকমের খেলা করে। সাত্তকীকে লইয়া যদি এদেরও তেমনি খেলার বাসনা জাগিয়া থাকে। চিন্তায় কোনো হদিশ মিলল না। তবে এটুকু বুঝিলেন, ডিটেকটিভ চাকরিতে এযাবৎ যত ফন্দি অভিসন্ধির মূল ফাঁসাইয়া দুর্বৃত্তদের কায়দা করিয়া আসিয়াছেন, এ নীল আলোর দলকে লইয়া তত সহজে মুক্তি পাইবেন না। ইহাদের দলে কত লোক আছে, কোথায় ইহাদের আস্তানা, কি ইহাদের লক্ষ্য, এসব সংবাদ তার সম্পূর্ণ অজানা, এবং কোন দিক দিয়া সাত্তকীর সন্ধানে প্রবৃত্ত হইবেন তাহা নির্ণয় করা সহজ নয়। তাছাড়া কোথায় কোন বাড়ি ছাদে উঠিয়া ইহারা নীল আলোর চমক লাগাইবে তার কোনো স্থিরতা নাই। উপর্যুপরি দুদিনে এ আলোর যে চকিত চমক দেখিয়াছেন, তাহাতে হিমাংশু বুঝিয়াছেন এ দলটির গতিবিধি এত সতর্কিত যে আগে হইতে তার কোনো হদিশ মেলে না। সাত্তকী সম্বন্ধে তার বাড়িতে তেমন আশা না দিতে পারিলেও হিমাংশু বলিয়া আসিলেন, কাল থেকে এ কাজে লাগবো প্রদ্যুম্নবাবু। তবে আমার মনে হয় চট করে প্রাণে মারবে না। তা যদি করত, তাহলে সুটকেসের সঙ্গে সে সংকেত আসত। দেখা যাক চেষ্টা করে, ফলাফল ভবিষ্যতের গর্ভে। সে রাত্রিটা হিমাংশুর একরূপ অনিদ্রায় কাটিল। সকালে উঠিয়া তিনি বাহিরের ঘরে আসিলেন। বেয়ারা চাপ আনিয়া দিল। সহকারী এএসআই গুণময় আসিয়া বলিল, খবরের কাগজ দেখেছেন স্যার? হিমাংশু চমকিয়া উঠিলেন, বলিলেন, কেন বলো তো গুণময়? গুণময় বলিল, এই দেখুন স্যার, আশ্চর্য নীল আলো বলে হেডিং। গুণময়ের কাছে ছিল খবরের কাগজ, হিমাংশুকে দিল। হেডিং দেখিয়া হিমাংশু পড়িলেন। কাগজে লেখা আছে, আশ্চর্য নীল আলো। কলিকাতা শহরে কাল এক আশ্চর্য রকমের নীল আলোর লীলা দেখা গিয়াছে। সন্ধ্যার একটু পরে ভবানীপুর কাশারিপাড়া রোডের এক বাড়ির ছাদ হইতে কাহারা উজ্জ্বল নীল আলোর রশ্মিতে সারা আকাশ নীলাভ করিয়া তুলিয়াছিল। হাজার হাজার নীল বাল্বে বৈদ্যুতিক আলোকমালা জ্বালিলে তার যে রশ্মি ছটা আকাশে দেখা যায়, এ ছটাও ঠিক তেমনি।
10-15 মিনিট কাল এ আলোর আভা আকাশপথে দোদুল্যমান দেখা গিয়াছিল। তারপর রাত্রি 10:30টায় শিয়ালদার ওদিকে বেলিয়াঘাটায় ওই নীল আলোর উজ্জ্বল বিকাশ দেখা যায়। এবারেও এ আভা আকাশে ছিল প্রায় 15 মিনিট। তারপর রাত্রি 3টার সময় ওই নীল আলোর উজ্জ্বল আভায় শ্যামপুকুরের আকাশ প্রদীপ্ত হইয়া ওঠে। এ আলোর আকস্মিক আবির্ভাবে শহরের জনসাধারণের মনে ভয়ের সীমা নাই। নানা জনে নানা রূপ কল্পনা করিয়া এত বেশি সন্ত্রস্ত হইয়াছে যে পুলিশ কমিশনার এ রহস্যের মীমাংসাকল্পে সত্বর যদি মনোযোগী না হন, তাহা হইলে শহরে বিপুল বিপর্যয় কাণ্ড ঘটিতে পারে বলিয়া আমাদের আশঙ্কা আছে। সংবাদ পড়িয়া হিমাংশু চাহিলেন গুণময়ের দিকে, বলিলেন, এ আলো তুমি দেখেছ গুণময়? দেখেছি স্যার, কাল আমার নেমন্তন্ন ছিল মির্জাপুর স্ট্রিটে। রাত 10:30টার সময় খাওয়া দাওয়ার পর বাসে উঠব বলে সার্কুলার রোডে এসে দাঁড়িয়েছি। হঠাৎ লোকজনের ছোটাছুটির সমারোহ দেখে আকাশের দিকে চাইয়ে দেখি আকাশ নীলে নীল। আমি এলুম শিয়ালদা স্টেশনের সামনে, আলো অমনি মিলিয়ে গেল। ভাবলুম কোথায় বুঝি বাজি পোড়াচ্ছে, বাজির দরুন এই আলোর হলকা। হিমাংশু বলিলেন, বাজির হলকা নয় গুণময়, এ আলো আমি দেখেছি পরশু 2বার, কাল 1বার, এবং জানতে পেরেছি এ আলো জ্বালছে একদল নূতন রকমের শয়তান। এসেছে শহরে অভিসন্ধি নিয়ে তারা, তাদের কাজ শুরু হয়ে গেছে এবং আমি সে কাজে ইতিমধ্যে জড়িয়েও পড়েছি। হিমাংশুর কথা শুনিয়া বিস্ময়ে গুণময়ের দুচোখ বিস্ফারিত হইল। গুণময় বলিল, লোকে যে আপনাকে বলে পুলিশ লাইনে সব্যসাচী, সে কথা ঠিক। হিমাংশু বলিলেন, সত্যি গুণময়, ব্যাপার খুব সঙ্গীন। আজ পর্যন্ত ভগবানের আশীর্বাদে আর তোমাদের সাহায্যে অনেক জটিল মিস্ট্রির সমাধান করেছি আমি, কিন্তু এই মিস্ট্রি আমার মনে হয় কোনো গল্পে উপন্যাসেও এরকম মিস্ট্রির পরিচয় দিয়ে পাইনি। গুণময় নির্বাক হইয়া বসিয়া রইল। ওদিকে টেলিফোন বাজিল। গুণময় গিয়া রিসিভার ধরিল, বলিল, হ্যাঁ বলুন, আমি তার অ্যাসিস্ট্যান্ট গুণময়। ভবানীপুর থানার অফিসার আপনি? ও পঞ্চানন বাবু, বলেন কি স্যার? আচ্ছা, আমি তাকে বলছি, আপনি ধরে থাকুন। রিসিভার হাতে লইয়া গুণময় বলিল, আপনি শুনুন স্যার, কে জমিদার নাকি তার বাড়ি থেকে ভ্যানিশ হয়েছেন। জমিদার ভ্যানিশ বলিয়া আকুঞ্চিত ললাটে হিমাংশু গিয়া রিসিভার ধরিলেন এবং যে সংবাদ পাইলেন তাহাতে তার সর্বাঙ্গে রোমাঞ্চ ফুটিল। অর্থাৎ কাশারিপাড়া রোডে জমিদার ও জিওলার শ্রীযুক্ত প্রমোদ চৌধুরী মহাশয়ের বাস। চৌধুরী মহাশয় 6 মাস পরে কাল রাত্রি 10টায় বাড়ি ফিরিয়াছিলেন। আসিয়া আহারাদি করিয়া 3তলার তার শয়নকক্ষে ঘুমাইতে যান। সকালে তার চাকর ঘরে গিয়া দেখে চৌধুরী মহাশয় নাই, সারা বাড়িতে কোথাও তিনি নাই। বিছানায় লাল রঙের একটা কাগজ আলপিনের আটা, কাগজে লেখা ইংরাজি অক্ষর টি। সন্ধ্যার পর এই বাড়ির ছাদে আসিয়া কারা নীল আলো জ্বালিয়াছিল এবং চৌধুরী মহাশয়ের চাকর মনসাকে তারা এমনি কাগজ দিয়া গিয়াছিল। ওই আলো জ্বালার একটু পরেই হিমাংশুবাবু নাকি ও বাড়িতে গিয়েছিলেন। ফিরিয়া আসিবার সময় নায়েব জগদীশবাবুকে সতর্ক হইতে বলিয়াছিলেন। আরও বলিয়াছিলেন, তেমন কিছু ঘটিলে জগদীশবাবু যেন তখনই ফোনে হিমাংশুকে খবর দেন। এ ব্যাপারে ভয় পাইয়া জগদীশবাবু প্রথমে ফোন করিয়াছিলেন ভবানীপুর থানায়, এবং ফোনে এই খবর পাইয়া থানার বড় ইন্সপেক্টর পঞ্চাননবাবু তাহাদের গৃহে আসিয়াছেন। তিনি আসিয়া জগদীশবাবুর মুখে সব কথা শুনিয়া হিমাংশুকে এখন টেলিফোন করিতেছেন। হিমাংশু বলিলেন, আমি এক্ষুনি যাচ্ছি পঞ্চানন, এ ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে, তোমরা চলে যাও না কেউ। কথা বলিয়া হিমাংশু চাহিলেন গুণময়ের পানে, বলিলেন, এসো গুণময়, এ কাজে আমার সঙ্গে আজ থেকে থাকবে, কিন্তু যাবার আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রায় সাহেবকে একটু খবর দিয়ে যাই। ফোনে হিমাংশু ডাকলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রায় সাহেবকে। রায় সাহেব ফোন ধরিলেন। হিমাংশু তাকে এদিককার বৃত্তান্ত আমূল খুলিয়া বলিলেন। শুনিয়া রায় সাহেব বলিলেন, ও আলো আমিও কাল দেখেছি হিমাংশু, সন্ধ্যার সময় ভবানীপুরের দিকে। আমি তখন গঙ্গার ধারে একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কোনো বিয়ে বাড়ির ইলুমিনেশন বুঝি। আচ্ছা তোমরা এগো, আমিও এক্ষুনি যাচ্ছি। ঠিকানাটা? হিমাংশু তাকে ঠিকানা ও পথের নির্দেশ দিলেন। রায় সাহেব বলিলেন, আধ ঘন্টার মধ্যে আমি গিয়ে পৌঁছব। রিসিভার রাখিয়া হিমাংশু গেলেন গ্যারেজে। তার 2 সিটার মোটর বাহির করিলেন এবং গুণময়কে লইয়া তখনই বাহির হইয়া পড়িলেন। সেখানে সেই জগদীশবাবু, বৃত্ত মনসাচরণ, মুখে কাহারও কথা নাই, যেন মস্ত ঝড় বহিয়া গিয়াছে। সে ঝড়ে সকলের মনে এমন বিপর্যয় বিশৃঙ্খলা যে সকলে স্তম্ভিত। পঞ্চানন বলিল, আমি এদের ইজাহার নিয়েছি, দেখবেন? হিমাংশু বলিলেন, না, ওদের মুখ থেকে আমি সব কথা শুনতে চাই। এই কথা বলিয়া তিনি চাইলেন জগদীশবাবুর পানে, বলিলেন, আমি তো কাল রাত্রে সেই চলে গেলুম,
তারপর চৌধুরী মশাই হঠাৎ এলেন কখন? এলেন যদি, তো সকালের আলো ফুটতে না ফুটতেই তিনি নিরুদ্দেশ। এ যেন আরব্য উপন্যাসের গল্প। ঈষৎ আত্মস্বরে জগদীশবাবু বললেন, তাই বটে মশাই। হিমাংশু বলিলেন, আপনি বলুন দেখিনি সব ব্যাপার, নিজে যা জানেন। জগদীশবাবু বলিলেন, আপনি তো সেই চলে গেলেন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এমন সময় একখানা ট্যাক্সি এসে থামল। দেখি ট্যাক্সি থেকে নামলেন বাবু। বাবু একা, তার মুখ খুব শুকনো। আমরা অবাক। বাবু বললেন, কিছু খাবার ব্যবস্থা করো জগদীশ, আর খুব শিগগির গরম জলের ব্যবস্থা করো, আমি চান করতে চাই। তখনই স্নানের ব্যবস্থা হলো, খাবার দাবারও তৈরি হলো। খাওয়া দাওয়া করে বাবু শুতে গেলেন ওর তেতলার ঘরে। ওই ঘরেই তিনি বরাবর শোন। আমাকে বললেন, তুমি ওপরে আমার পাশের ঘরে চলো। মনসা শোবে আমার ঘরের কোলে যে বারান্দা, সেই বারান্দায়। সেই ব্যবস্থাই পাকা হলো। ওর ঘর আর আমি যে ঘরে শুয়েছিলাম, এই দু ঘরের মাঝখানে বড় দরজা। সে দরজা খোলা রইল। খোলা রাখার মানে ইদানিং ব্লাড প্রেশার রোগের দরুন বাবুর হঠাৎ কখনো কখনো বুক ধড়ফড় করত। সেজন্য বাবু একা শুতেন না। সকালে উঠে আমি নিচে এসেছি। ভোরেই আমি উঠি, চিরকালের অভ্যাস। নিচে এসে মুখ ধুচ্ছি, মনুষ্য এলো ছুটে। এসে বললে, বাবু কোথায়? বাবুকে দেখতে পাচ্ছি না। আমি বললুম, সে কি? এখনও সদরের ফটক খোলা হয়নি। ফটকে তখনও তালা লাগানো। দারোয়ান বেটার কাজ নেই, বেলা 7টা পর্যন্ত পড়ে ঘুমায়। ধমক দিয়ে তাকে রোজ ফটকের চাবি খোলাতে হয়। এ কথার পর জগদীশবাবু থামিলেন দম লইবার জন্য। হিমাংশু বলিলেন, তারপর? জগদীশবাবু বলিলেন, মনুষ্যাকে জিজ্ঞাসা করলুম। মনুষ্যা বললে, বাবু বলেছিলেন মনুষ্যার ঘুম ভাঙলে বাবুকে যেন সে জাগিয়ে তোলে। বেলা 9টার ট্রেনে তিনি দেশে যাবেন। মনুষ্যার ঘুম ভাঙতেই সে বাবুর ঘরে গিয়েছিল। গিয়ে দেখে বাবু বিছানায় নাই। মনুষ্যা ভাবলে দেশে গেলেন নাকি, কিন্তু দেশে যে যাবেন, গেঞ্জি গায়ে চটি জুতো পায়ে যেতেও পারেন না। মনুষ্যার মুখে এ কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লুম। তখনই 3তলায় ছুটলুম। আমার সঙ্গে চলল গোমস্তা নকরি। উপরে এসে দেখি খড়খড়ি বন্ধ। সারা বাড়ি ঘুরে খোঁজ করলুম, কোথাও তার চিহ্ন নাই। সুগভীর মনোযোগে হিমাংশু এ কথা শুনিলেন। বলিলেন, ঘরে সেই লাল কাগজ দেখেছিলেন? মনুষ্যাকে যে কাগজে পাশ দিয়ে গিয়েছিল, ঠিক সেই রকম। জগদীশের দুচোখ যেন ঠিকরাইয়া বাহির হইবে। জগদীশবাবু বলিলেন, হ্যাঁ, বালিশের উপরে তেমনি একখানা লাল রঙের কাগজ। কাগজে সেই টি অক্ষর লেখা। সে কাগজ আমি দিয়েছি ইন্সপেক্টর পঞ্চানন বাবুর হাতে। পঞ্চানন সেই কাগজ দিল হিমাংশুর হাতে। হিমাংশু দেখিলেন, অবিকল সেই কাগজ। এমনি কাগজ তিনি দেখিয়াছেন সাত্তকীর লাগেজের সঙ্গে সাত্তকীর গৃহে। এমনি কাগজ তিনি পাইয়াছেন কাল মনসার কাছে। একটা নিঃশ্বাস ফেলিয়া তিনি বলিলেন, চলো পঞ্চানন, তেতলায় যাই। রায় সাহেব এখনই আসবেন, তাকে আমি খবর দিয়েছি। কনস্টেবলদের বলে যাই, তিনি এলে তাকে 3তলায় নিয়ে যাবে। কজনে 3তলায় আসিলেন। পঞ্চানন বলিলেন, কি বুঝছেন স্যার? হিমাংশু বলিলেন, টপির দলের নাম শুনেছ পঞ্চানন? এরা বোম্বাইয়ে আর সেন্ট্রাল প্রভিন্সে শয়তানি করে বেড়ায়। নানা টপির নাম শুনেছ? ঐতিহাসিক নাম, অমর রেকর্ড সৃষ্টি করে গেছে। পঞ্চানন বলিল, কলকাতায় এদের কোনো রকম কীর্তি? কই না, শুনিনি। হিমাংশু বলিলেন, না, কলকাতায় এই প্রথম পদার্পণ হয়েছে, এবং জানি কেন এ শুভাগমন। দুচোখে কৌতূহলী দৃষ্টি। পঞ্চানন চাহিল হিমাংশুর পানে। হিমাংশু বলিলেন, এখন সে কথা বলবো না পঞ্চানন, কারণ কোন পথ দিয়ে তাদের সন্ধান শুরু করব সে সম্বন্ধে এখনো কিছু স্থির করতে পারিনি। এদের সবিশেষ পরিচয়ের জন্য লালবাজার থেকে আজ আর্জেন্ট টেলিগ্রাম করব বোম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে। পঞ্চাননের মন এ কথায় যেন শূন্যে দুলিতে লাগিল। গুণময় বলিল, নীল আলো দেখেছিলেন পঞ্চাননবাবু কাল রাত্রে? পঞ্চানন বলিল, দেখেছি বটে সন্ধ্যের পরে, কিন্তু সে আলোর সঙ্গে এ ব্যাপারের কোনো সম্পর্ক আছে নাকি? গুণময় বলিল, সে নীল আলোই হলো এ শহরে ওদের উৎপাতের সংকেত।